হয়তো বুদ্ধিশুদ্ধি কম আছে, ছেলেটার মধ্যে হয়তো বুদ্ধিশুদ্ধি কম আছে, বুদ্ধিশুদ্ধি কম আছে বাবু, অনেক অভিমান, কিন্তু কিন্তু ওর বুকের মধ্যে যে অনেক অভিমান জমে আছে তাই তাই বলছি বাবু, ওর ছেলেটাকে যখন তখন মনে আঘাত দেবেন না। খ্যাপা ছেলে প্রথম যে কি করে বসে তার দাদা তুমি দূর হয়ে যাওয়া না দাদা না, এমন শাস্তি তুমি আমায় দিও না দাদা। তোমাদের অবাধ্য হয়ে ওই মানিকের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে আমি যে মহাভুল করেছি, তাই তো সেই মহাভুলের প্রায়শ্চিত্ত যে শুরু হয়ে গেছে দাদা। আমার স্বামী কি হয়েছে বলো পিসিমা, কেমন আছেন পিসিমশাই? তিনি এখন কোথায়? দেখবি বাবা দেখবি, তবে ওই দেখ। আমাকে ক্ষমা করেন দাদা, আমি আপনাকে বইনের সর্বনাশ কইরা দিয়েছি, পারলে আপনি আমাকে ক্ষমা করে দেন। এ কি মানে, এ তোমার কি হয়েছে? ওর পক্ষাঘাত হয়েছে দাদা। পক্ষাঘাত? দাদা দাদা গো, আপনাকে পাশে আমার একটা অনুরোধ, আমাকে কিছু দিতে হইব না, আমার এই ছলনাকে একটু আশ্রয় দেন দাদা। কিন্তু কিন্তু তুমি কোথায় থাকবে মানিক? আমারই কথা সারেন দাদা, আমার জীবন জ্বালা জয়রাতে আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবো। না না না, তুমি আমার কথা বলো না গো, মরতে যদি হয় আমরা দুজনে একসাথেই মরবো। আমি বেঁচে থাকতে এই নিষ্ঠুর ভাবটা গুলো তোদেরকে ভাবতে বলেছে রে হতভাগী। দাদা তুমি ওদের আশ্রয় দেবে বাবা? দেব রে হৃদয় দেব, আবেগের কাছে আজ আমার অভিমান হেরে গেছে, তাই তো আমার সম্মান অভিমান দূরে সরিয়ে ওদের সমস্ত দোষ গুণ ক্ষমা করে ওদের শুধু আজ আমি আশ্রয় দিলাম না, ওদের সমস্ত দায়িত্ব আমি মাথায় তুলে নিলাম। দাদা তুই মানিক টেনে ভেতরে যা ছলরা, আর নন্দ তুই ওদের খাবারের ব্যবস্থা কর, আর আমি মানিকের জন্য ডাক্তার আনতে চললাম। দাদা মানুষ নয় ছলনা, সাক্ষাৎ দেবতা। আজ উনি আমাদের পুনর্জীবন দিয়ে গেলেন। থাক পিসেমশাই, আপনার মধ্যে ভীষণ কষ্ট হচ্ছে, আসুন পিসেমশাই আসুন, একটু বিশ্রাম নেবেন, আসুন আসুন। জামাইবাবুকে নিয়ে ভিতরে যাও, ভিতরে যাও। খাবো নন্দ, আমি নিশ্চয়ই খাবো, পেটে যে সালা ছুঁচোই ডন মারতাছে, পচম কেমনে? মরতে যখন দিলি না, তাহলে বাঁচার মতো বাঁচি কি বলো ছলো না? এতক্ষণ তুমি পক্ষাঘাতে রোগী হয়ে থরথর করে কাঁপছিলে, আর এখন কিনা সম্পূর্ণ সুস্থ। তুমি কি গো? আমি কি জিনিস সালা আমি নিজেই জানি না, পুরো একদম 2 নম্বর মার। 2020 সালে করোনা ভাইরাসে সারা বিশ্ব কেঁপে উঠেছিল, সারা বিশ্বেতে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। আমি সেই করোনা ভাইরাস ছিল না, আমি সেই ভাইরাস যার সংসারে আমি একবার ঢুকবো, তোর সংসারটাকে পুরো আমি শ্মশান করে দেব। এ হলো মানিক চাঁদের ছলনার ফাঁদ।
খেলায় হারিয়ে দিয়েছি, তাই তাই তো জেতার আনন্দে আজ আমার বলতে ইচ্ছা করছে, একটি মন আমি কুড়িয়ে পেলাম, কিছুটা প্রেম তাতে জড়িয়ে দিলাম। একটি মন আমি কুড়িয়ে পেলাম, কিছুটা প্রেম তাতে জড়িয়ে দিলাম। তারপরে কি যে হলো না 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 আমি বলবো না, না 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 আমি বলবো না। কিছু নেশা দিবস তনু মন কাছে আসা, কিছুটা ভালোবাসা কিছু নেশা দিবস তনু মন কাছে আসা। তারপরে কি যে হলো তা না 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 আমি বলবো না, না 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 আমি বলবো না, না 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 আমি বলবো না। আরে ছাড়ো ছাড়ো, কেউ দেখে ফেলবে, আমি তো তোমারই, চিরকাল তোমারই তো থাকবো। ছাড়ো বলছে, ছাড়ো দুষ্টু কথাকারে ছাড়ো। আমি তো দেখে ফেলেছি। একদম বাদরের মতন হি হি করে হাসবে না। বেট করবো হাসবো, একটা ঢিঙ্গি মেয়ে ছেলে হাফ পেন্তুল পরে তিলিং মিলিং করে লাফাচ্ছে, আবার কি করে কোলাকুলি, শিশি কি লজ্জা কি লজ্জা। অনেকটা বাজে কথা বলে এক শয়তানের মুখটা ভেঙে দেবো শয়তান। শালা কচ্চল কোথাকারে, বেটা ছেলে হয়ে একটা মেয়ে ছেলের সঙ্গে ব্যাডমিন্টন খেলে, আবার জিতে গিয়ে আবার কোলাকুলি করে। আমি সবাইকে দেখে দেখে বলে দেবো। একদম মজা, একদম একদম কাউকে বলবে না বলে দিচ্ছি, তাহলে কিন্তু তোমার ব্যবস্থা হবে। কি ব্যবস্থা হবে? ভালো খারাপের তুমি কি বোঝো মেম সাহেব? তাহলে বলো তো, তোমার ওই হাফ প্যান্ট পরা পোশাকটা ভালো না ওই যে দূরে আট পৌলে শাড়ি পরে কলসি কাকে জল নিয়ে যাচ্ছে ওই পোশাকটা ভালো মেমতা? আট পৌরে শাড়ি, আহা মোরে মোরে চলিতে চলিতে বাজায় কাকন করণে নিলাম বরে, পাগল আমি রূপ দেখে মনে হয় অঙ্গ দেখে ওরূপ চুরি করি। আহা মোরে মোরে চলিতে চলিতে বাজায় কাকন করণে নিলাম বরি। এই আজকে তখন থেকে তুই সব জ্ঞান দিচ্ছিস, ওকে তোর ঘরের বউ। আমার বউ এমন আদা ন্যাংটা মেয়ে তেলে হবে কেন গো? আমার বউ হবে দেবী প্রতিমার মতো, মাথায় থাকবে এক হাত ঘোমটা, কপালে থাকবে চাঁদের মতো সুন্দর টিপ, আলতা লাঙ্গা পায়ে তাল ঝুমুক ঝুমুক করে লোপুর বাজবে। তোমার মতো এমন আধা ন্যাংটা মেয়েতে হয়ে তিলিং মিলিং করবে না। তখন থেকে তোমার অনেক ঔদ্ধত্য সহ্য করছি, কিন্তু আর না। কাঞ্চন, কাঞ্চন ওকে বুঝিয়ে দাও যে বাঁদর কখনো মুক্তর মর্ম বোঝে না। দাও ওকে বুঝিয়ে দাও, ওর মতন একটা আট পাগলা আমার কেউ হতে পারে না। কি বলছে? ঠিক বলছো না? এই রাস্কেল, বল কেন? বল। এবার বলো তো রাস্কেল, কোনটা তোমার ভালো লাগলো? এই যে তোমার জ্ঞানের লেকচার, নাকি ওই লেকচারের একটা পুরস্কার? তোমার বউ নাকি হবে লক্ষ্মী প্রতিমার মতন, কপালের মাঝে নাকি একটা বড় চাঁদের মতন টিক থাকবে। লক্ষ্মী প্রতিমা। তাহলে তুমিও শোনো, আমার বর হবে তোমার মতন ওরকম আট পাগলা হাদা বোদা নয়, আমার হবে বড় হবে হ্যান্ডসাম, ঠিক কার্তিকের মতন। তোমার বড্ড অহংকার তাই না মেম সাহেব? এই কার্তিককে নিয়ে আর তোমার কেলের কীর্তি করতে দেব না মেম সাহেব। এই গোবল গণেশ এবার তোমার কেলেঙ্কারি করে দেবে। কেলেঙ্কারি।
বড় সাহস! তুই কিনা আমার বোনের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছিস! দাদা দেবাই, তার আগে আমি ওকে নিজে হাতেই শাস্তি দেব। কিন্তু দাদা সোনা আমার কি হবে এখন? আমার কি হবে? আমাকে কি ওই কাঞ্চনার বিয়ে করবে দাদা সোনা? এটা তো পাগলামি। ওটা মুছে দিলে সব সমস্যা মিটে যাবে। মিটবে না। ও তো আমার এখন বউ হয়ে গেছে গো। এই রাস্কেল! ওঠ! তুই কেন আমার বোনের জীবনটা নোংরা করে দিলি? এইভাবে ছেলেটাকে আপনারা মারছেন কেন? আপনার ওই খেপা ছেলে আমার বোনের স্মৃতিতে রক্তে সিঁদুর পরিয়ে আমার রায় বংশের মুখে চুনকালি মাখিয়ে দিয়েছে। ছি। হে তুই কি করেছিস হতভাগা? তুই শুধু এই মেয়েটার অসম্মান করিসনি, সবার সামনে আমার মাথাটা কি নত করে দিয়েছিস? বল হতভাগা, কেন এ কাজ করেছিস? বল। ছেলেকে লেলিয়ে দিয়ে আপনাকে আর ভালো মানুষ সাজতে হবে না। আপনাদের নামে আমি মানহানির মামলা করব। আমি ঠিক বলেছেন স্যার, ঠিক বলেছেন। এই বাপ ছেলেকে উচ্চ বুদ্ধি করে এই কাণ্ডটা ঘটিয়েছে। ভাষা সংযত করো যুবক। এত নোংরা রুচিবোধ এই পুণ্যব্রত মাস্টারের নেই। শোনো মা, আমি তোমায় বলছি মা, একটা বাস্তব বোধহীন ছেলে আজ খেয়ালের বসে যে কাণ্ডটা করে ফেলেছে, সেটাকে কি একটা ছোট্ট দুর্ঘটনা বলে মেনে নিতে পারি না? হ্যাঁ, দুর্ঘটনা। জীবনে চলার পথে আমরা বহু সমস্যার সমাধানের মুখে পড়ি, কিন্তু আমরা সব সমস্যা সমাধান করতে পারি না বলে আমরা এড়িয়ে চলার চেষ্টা করি। ঠিক তেমনি করে আজকের এই ছোট্ট সমস্যাটাকে আমরা কি এড়িয়ে চলতে পারি না? তোমার এই ক্যানেল লেকচার তুমি বন্ধ করো মাস্টার। তোমার ছেলে যে অপরাধ করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। শাস্তি? হ্যাঁ, শাস্তি। ওই পাগলটা, আপনার ছেলে যে অপরাধ করেছে তার জন্য আমি চাই চরম শাস্তি। দাদা সোনা, কাঞ্চন, ওকে ওই থামের মধ্যে বেঁধে ওকে 100 ঘা চাবুক মারা হোক, চাবুক। সেই 100 ঘা চাবুকের ক্ষত চিহ্ন দিয়ে যত রক্ত ঝরবে, সেই রক্তের বিনিময়ে তোমার মনের সমস্ত কলঙ্ক ধুয়ে যাবে। তোমার সেই 100 ঘা ক্ষত চিহ্নের অসহ্য যন্ত্রণায় ও যতখানি হাহাকার করে কাঁদবে, তুমি প্রতিশোধের আনন্দে ঠিক ততখানি প্রাণে কুলে আসতে পারবে তোমার। তবে মারো, নিজের হাতে ওর শরীর থেকে সহস্র রক্তবিন্দু ছড়িয়ে তোমার মনের সমস্ত কলঙ্ক তুমি ধুয়ে ফেলো মা, ধুয়ে ফেলো। তুই আর আমাকে বাবা বলে ডাকবি না। শুনুন রায় মশাই, আপনাদের শাসনের প্রহসনের মাঝে পড়ে এই হতভাগা যদি মরে যায়, আপনারা বেহরির লাশের মতো রাস্তায় ছুঁড়ে ফেলে দেবেন। রায় মশাই, রাস্তায় ছুঁড়ে ফেলে। বাবা, তোমার ভুবনে মাগো এত পাপ, একে অভিশাপ নয় প্রতিকার, মিথ্যারে জয় সত্যের নাই তাই অধিকার। তোমার ভুবনে মাগো এত পাপ, একে অভিশাপ নাই প্রতিকার, মিথ্যারি জয় সত্যের নাই তাই অধিকার। কে আছো?
তোর গায়ে হাত না দিলে তোর গায়ের টাপটা নেবো কি করে? ছেড়ে দে শয়তান! কেউ ভয় পাবে না। বাবা বাবা বাবা, বীর পুরুষের কি বীরত্বর চমৎকার নমুনা। কে তুমি সাধু? তোমার কথায় আমি একজন কাপুরুষ, তবে তবে তোমার তো কাজ থেকে মনে হচ্ছে তুমি তো আমার চেয়ে বড় কাপুরুষ। হে এই ছোকরা, ভালো চাও তো এখান থেকে ভাগো, নইলে আমি তোমার ছেড়ে দিন, ছেড়ে দিন! কি করছেন? ওরে মারা যাবে! হ্যাঁ, কি বলছেন আপনি? যে আপনার সম্ভ্রম হানি করতে চেয়েছিল তাকে আপনি ছেড়ে দিতে বলছেন? আরে বাবা, ওকে আপনি মেরে ফেললে পুলিশ এসে যে আমাকে নিয়ে টানাটানি করবে, এতে যে আমার ফ্যামিলির বদনাম হয়ে যাবে। তাই বলছিলাম কি ওকে আপনি ছেড়ে দিন। ঠিক আছে, আপনার ফ্যামিলির কথা চিন্তা করে আমি ওকে ছেড়ে দেবো। এই ছোকরা, দ্বিতীয়বার এমন কাজ করলে তুমি কিন্তু রেহাই পাবে না, কথাটা মনে রাখো। যাও। মনে থাকবে গুরু, মনে থাকবে। তুমিও মনে রেখে দিও, যেটা করলে ঠিক করলে না ভুল করলে। ঠিক আছে, আমিও যাই, বুঝলেন? আমি ফিরতে দেরি করলে না আমার বাড়ির লোক অনেক চিন্তা করবে। আমি আমার বাবা মার একমাত্র মেয়ে তো, তাই। শুনুন শুনুন ম্যাডাম, আপনার নামটা আমার নাম ঝুমা মা। শুনুন, আপনার ঠিকানাটা। যা বাবা, চলেই গেল। আজকালকার মেয়েদের দেখছি কৃতজ্ঞতার বোধটুকু বলতে নেই। যার সম্মান রক্ষা করার জন্য আমি আমার প্রাণটা হাতের মুঠোয় নিয়ে ওই গুন্ডাটার সাথে এতক্ষণ লড়লাম, সে যাওয়ার সময় একটা কৃতজ্ঞতা বোধটুকু, একটা ধন্যবাদ জানাবার প্রয়োজন মনে করলো না। না করুক, আমি তো আমার নিজের কাছে, মনের কাছে পরিষ্কার, আমি আমার কর্তব্য করেছি। দেখি আমার আমার টাকা পয়সা বিক্রি করে ফেলা গেল। দেখি, আমার টাকা পয়সা সব কে দিয়ে গেল। তবে কি না চলে এতক্ষণ যা কিছু করলো সবই মিথ্যে সাজানো নাটক। কেমারি হয়ে গেল গো, কেমারি। কে মারি? হ্যাঁ, এটাই তো মারামারির যোগ্য বাবু। তাই যে যাকে পাবে পেছন মেরে পকেট ভরিয়ে নেবে। কিন্তু আপনি কে? আমি হলাম এই ফুটপাতে ফাটাকেষ্ট। ভূতপাতের ফাটাকেষ্ট? হ্যাঁ, যারা দুনিয়াটাকে যার নাম বানানোর জন্য সাথে ঢোল বাজাচ্ছে, তাদের ঢোল ফাটানোই কি আমার ডিউটি। যারা সত্যকে লুকিয়ে মিথ্যাকে ছড়িয়ে কাজ হাসিল করতে চায়, তাদের সেই মিথ্যাগুলোর প্রকাশ করাই কি আমার কাজ। তাহলে যে মিথ্যার আশ্রয় নিয়ে আমার ছেলে মেয়ে দুটো আমার টাকা পয়সা সব লুট করে নিয়ে চলে গেল, আমি ওদের পুলিশে দেব। পুলিশ তোমাকে পালিশ করে ছেড়ে দেবে গো। তাহলে আমি কোনো সুবিচার পাবো না? কেমন করে পাবে? তোমার টাকা যে লুট হয়েছে তার কোনো প্রমাণ আছে? কোনো সাক্ষী আছে? আপনি তো সাক্ষী, আপনি তো নিজের চোখে সবটাই দেখেছেন। আমি যে দেখেছি তার কোনো প্রমাণ আছে? সাক্ষীর আবার প্রমাণ? এটাই তো আইনের পেঁচ গো বাবু। যে পেঁচে পড়ে নির্দোষীরা সাজা পায় আর দোষীরা পায় বেকসুর খালাস। কিন্তু এই ফুটপাতে ফাটাকেষ্ট আদালতে অন্যায়ের কোনো ক্ষমা নেই। দাঁড়াও, তোমার অভিযোগ যে কতখানি সত্যি তা একবার যাচাই করে দেখে নি। থামুন! আমি এতক্ষণে বুঝতে পেরেছি আপনি একটা বদ্ধ পাগল। পাগল? ঠিক বলেছো বাবু, আমি একটা বদ্ধ পাগল। আমি সত্যের সন্ধানের নেশায় পাগল। আমি সমাজ অনাচার ব্যভিচারের নেশায় পাগল। আমি এই সমাজকে সংসারের নেশায় পাগল। আপনার পাগলামো শুনে আমার সময় নষ্ট করাচ্ছে। আমি খুঁজে দেখি ওই ছেলে মেয়ে দুটো কোথায় গেল। আমি যেমন করে হোক ওদেরকে খুঁজে বার করবই করব। খুঁজতে গিয়ে তুমি একদিন হারিয়ে যাবে যুবক, কিন্তু ওদের কোনোদিন খুঁজে পাবে না। ওরা যে বহুরূপী, ওরা ঘন ঘন রং বদলিয়ে নিজেদের আড়াল করে থাকে। কিন্তু এই ফুটপাতে আদালতে
নজরে এড়ানো এত সহজ নয়। নরকের অন্ধকারে থাকলেও ওদের আমি খুঁজে ঠিক পার করবো। না না কাঞ্চন না, দাদা শোনা, দাদা শোনা, আর তোমরা ওকে মেরো না, মেরো না, মেরো না কাঞ্চন, মেরো না। আর অনেক তো হয়েছে, ওকে ওকে এবারে ক্ষমা করে দাও দাদা শোনা। কারণ তুমি আমার বাগদত্ত স্ত্রী, আমার বাগদত্ত স্ত্রীর অসম্মান আমি কিছুতেই মেনে নেব না। বাগদত্তা হলেও এখনো পর্যন্ত আমি কিন্তু তোমার স্ত্রী হয়ে যাইনি, তাই তাই আমার ভালো ডিসিশনটা কিন্তু আমাকেই নিতে হবে কাঞ্চন। মেম সাহেব, আমি আমার সামান্য রক্ত দিয়ে তোমার তোমার ওই স্মৃতিটা নোংরা করে দিয়েছিলাম বলে আজ আজ আমার দেহ থেকে যে রক্ত তোমরা ঝোলালে তাতে কি তোমার ওই নোংরা স্মৃতি সাফ হয়ে গেছে তো? আর তাতে যদি এখনো না হয় তাহলে তাহলে আমাকে কেটে কুচি কুচি করে সব রক্ত লিখলে না মেম সাহেব, সব রক্ত লিখলে না। আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না এই রাস্কেলটা তোমার রক্ত গায়ে উঠলো কেন? দয়া নয় কাঞ্চন, দয়া নয়, এটা হলো ওর প্রতি আমার মানবিকতা। যত সহজ মনে করছো তত সহজ নয় দেবী। আসলে আসলে আমাদের সমাজ ব্যবস্থা বড় জটিল। এই ব্যাপারটা একবার জানাজানি হয়ে গেলে তোর অনেক কলঙ্ক বিদ্রুপ সহ্য করতে হবে। তাছাড়া একটা ব্যাপার দেবী, তুই ভেবে দেখ, এই ঘটনার পর কাঞ্চন যদি তোকে বিয়ে করতে অস্বীকার করে তাহলে তোর কি অবস্থা হবে সেটা তুই বুঝতে পারছিস? তুমি কি ভাবলে দাদা সোনা যে কাঞ্চন যদি আমাকে বিয়ে না করে তাহলে আমাকে আজীবন কুমারী হয়ে থাকতে হবে? হ্যাঁ হ্যাঁ দাদা সোনা, তাই যদি হয় তাহলে আমি সারাটা জীবন আমি কুমারিত্ব হয়ে থাকবো। না 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 মেম সাহেব, না, আমার একটুখানি দিলের জন্য তোমার জীবনটা এইভাবে নষ্ট হতে পারে না মেম সাহেব। বাবু গো, মেম সাহেব না খুব ভালো, মেম সাহেবকে বিয়ে করলে আপনি অনেক অনেক সুখী হবেন। আপনি আপনি আমার কথা দিন বাবু, মেম সাহেবকে বিয়ে করবেন। আমি আমি আপনার হাত ধরে অনুরোধ করছি। দূর হয়ে যা। কাঞ্চন, বাবু গো, আমার অনুরোধ আপনি লাগলেন না বাবু, আমার অনুরোধ আপনি লাগলেন না আমার জন্যে? তবে কি আমার জন্যে এই মেম সাহেবের কি আর বিয়ে হবে না? শালা আমি বড় খচ্চর, আমি একটা জানোয়ার। শালা পাগলামি করার জায়গা পেলে না একটা ভালো মেয়ের জীবন নিয়ে ছিলিমিলি। তোকে তোকে আর বাঁচতে দেবো না রে শয়তান, তোকে আমি গলা টিপে শেষ করে দেবো, গলা টিপে। চলে যাও এখান থেকে, যাও। আমি তোমায় দেখতে পাচ্ছি না, সহ্য করতে পারছি না। তুমি চলে যাও এখান থেকে, চলে যাও।
তুমি দাঁড়াও। এমন একটা ঘটনা ঘটে যাওয়ার পর আমি আর ওয়েট করতে রাজি নই। আমি চাই যত শীঘ্র সম্ভব তোদের বিয়েটা সেরে ফেলতে। না না দাদা শোনা, এই মুহূর্তে ওই কাঞ্চনকে বিয়ে করার ব্যাপারে আমাকে আরেকটু ভাবতে হবে দাদা তুমি শোনা। কেন ভাববি কেন? ও তো তোকে ভালোবাসে। কাঞ্চন তো তোকে ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, ভালোবাসে দাদা শোনা, কিন্তু ভালোবাসলেও একটা সিঁদুর ঘষে যাওয়া মেয়েকে ওই কাঞ্চন মন থেকে বিয়ে করতে পারবে কিনা সেটা একবার তুমি জেনে দেখো দাদা শোনা। তাছাড়া তাছাড়া আমাদের এই সমাজ ব্যবস্থা যে বড় কঠিন, বড় নিষ্ঠুর, তাই তো আমি জানি এই সমাজ তো কখনো কোনোদিনও মেনে নেবে না। তাছাড়া কাঞ্চনের বাড়ির লোক, মা বাবা, আত্মীয় স্বজন, কেউ কোনোদিনও মেনে নেবে না, কোনোদিনও মানবে না। আরে না মানার কি আছে? আরে একটা হাদা বোকা ছেলে পাগলামি করে না কয়েক ফোঁটা রক্ত তো সিটিতে ঘষে দিয়েছে। কিন্তু সেই ছোট্ট একটা ভুলের জন্য, সামান্য একটা ভুল, ওই হাদা বোদা আত পাগলা ছেলেটা সে বাস্তব কিছু বোঝে না, তার সামান্য একটু রক্ত নিয়ে আমার স্মৃতিতে পড়িয়ে দিয়েছে বলে তোমরাও তাকে আঘাতের পর আঘাত করে তাকে তো তোমরা কোন কষ্ট দিলে না দাদা শোনা। একটা সামান্য কলঙ্ক ঢাকতে তোমরা দুজনে মিলে আমাকে নতুন করে আবার যে কলঙ্কের কালি মাখিয়ে দিলে দাদা শোনা, কলঙ্কের কালি। কেন এমন করলে বলো না কাঞ্চন? কেন এমন করলে তোমরা? কেন করলে দাদা শোনা? কেন? আমি চলে যাচ্ছি দাদা সোনা। আর কাঞ্চনের বিয়ের ব্যাপারে আমি একটু ভাববো দাদা সোনা। আমার কিচ্ছু ভালো লাগছে না দাদা সোনা, কিচ্ছু ভালো লাগছে না। চেঞ্জটা আমি কিছুতে মেনে নিতে পারছি না। এখনো এতটা হতাশ হবার কোনো কারণ নেই। মেয়েদের মন তো বড্ড নরম। এই ছেলেটাকে মারধর করতে দেখে ও একটু শক্ট হয়ে গেছে। আমি বড় তোমার বাবা মায়ের সাথে কথা বলে দেবীর বিয়ের ডেটটা আমি ঠিক করে দেব। ঠাকুরজির মত না নিয়ে ওদের বিয়ের ডেটটা তুমি ফাইনাল করতে পারবে না। থামো। আমি চাই আগামী লগ্নে এদের বিয়ের ডেটটা সম্পন্ন করতে। আমার ডিসিশন কোনো চেঞ্জ হবে না। দেবী যখন কিছুদিন সময় চাইছে স্যার, নো প্রবলেম, আমি সময় দিতে রাজি আছি। দেবীর জন্য আমি সারাটা জীবন অপেক্ষা করব। তবু দেবী ছাড়া অন্য কোনো মেয়েকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। I am promise. Yes sir, I am promise. এই কথাটা তুমি বিয়ের ডেটটা পিছাতে চাইছো কেন মন্দিরা? দেবী চাইছে না তাই। থামো। বেশ কিছুদিন আগে তুমি তোমার মাস্তুতো ভাইয়ের সঙ্গে দেবীর বিয়ের প্রস্তাব দিয়েছিলে। তখন আমি জানতাম না যে ঠাকুরজি কাঞ্চনকে ভালোবাসে। থামো। সব জেনে শুনে তুমি দেবীর বিয়ের প্রস্তাবটা দিয়েছিলে যে দেবীকে বিয়ে করিয়ে দিয়ে তোমার ওই মাস্তুতো ভাইকে মোটা অঙ্কের যৌতুক পাইয়ে দেবার আশায়। ওটা তোমার ভুল ধারণা দাদা। দেবীর সঙ্গে বৌদির মাস্তুতো ভাইয়ের বিয়ের প্রস্তাবটা আমি বৌদিকে দিয়ে তোমার কাছে প্রথম পাঠিয়েছিলাম। কিন্তু যেদিন আমরা জানতে পারলাম কাঞ্চন আর দেবী দুজন পরস্পরকে ভালোবাসে, সেই দিন ওই বৌদি প্রথম তার নাকচ করে দেয়। ঠাকুরপো, আমার জন্য তুমি ওনার সঙ্গে শুধু তর্ক করো না। উনি যদি আমাকে মনে করে যে আমি দোষী, তাহলে উনি আমাকে যে শাস্তি দেবে আমি তা দেব। তুমি অত ন্যাকামো করো না। আমার কথাটা তুমি মন দিয়ে শোনো। আমার একমাত্র বোনকে যদি কোনো ক্ষতি হয়, তোমার কিন্তু আমি ক্ষমা করব না। কি বললে? কথাটা মনে রেখো। দাদা কথাটা শোনো দাদা। ঠাকুরপো, তুমি
বৌদি প্লিজ তুমি একটু শান্ত হও। আচ্ছা ঠাকুরপো, ঠাকুরপো তুমিও কি তোমার দাদার মতো বলো তো যে আমি তোমাদের ভালোবাসি না, আমি তোমাদের ক্ষতি চাই। তোমার দাদার কথাগুলো তুমি শুনলে তো? তুমি যে আমাদের দেবী গো বৌদি, তুমি যে আমাদের দেবী, তুমি কি আমাদের ক্ষতি চাইতে পারো? সেই ছোট্টবেলায় কবে মাকে আমি হারিয়েছি, মাকে আমার ঠিক মতো মনেও পড়ে না। মায়ের মমতা যে কি তা কখনো অনুভব করতে পারিনি, কিন্তু কিন্তু তোমাকে পেয়ে আমি আবার নতুন করে আমার মাকে ফিরে পেয়েছি। রাত দুপুরে কিংবা কোনো কাক ভোরে যেন চোখ চাইলে দেখি তোমার চোখ জুড়ে। রাত দুপুরে কিংবা কোনো কাক ভোরে যেন চোখ চাইলে দেখি তোমায় চোখ ভরে। আমার ঘরে দৌড়ে যাক না ঝরে তোমার সূর্য সোনা চাঁদের জোছনা। মা মাগো মা আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। মা মাগো মা আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। তুমি ভাগ্যবান স্বরূপ, তাই তো তুমি মাকে হারিয়ে আবার নতুন করে মাকে পেয়েছো। মোহন, কিন্তু আমি এই অকালে যে আমার মাকে হারানোর আশঙ্কায় অস্থির হয়ে উঠেছি। কেন তুই এই কথা বলছিস কেন রে মোহন? কি হয়েছে মায়ের? মা 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 ভালো নেই রে দিদি, ভালো নেই। মায়ের একটা কঠিন অসুখ করেছে। ওই ডাক্তারবাবু বলেছে 7 দিনের মধ্যে মাকে অপারেশন না করাতে পারলে মাকে হয়তো বাঁচানো যাবে না রে দিদি। মোহন, আর আর তার জন্য দরকার 50,000 টাকা রে দিদি। 50,000 টাকা? তোদের তো অনেক টাকা রে দিদি। আমাকে দিবি 50,000 টাকা, আমি সব দিয়ে দেবো রে। তুই কেমন করে শোধ দিবি? কি আছে তোর? বেকার বাউন্ডুলে হয়ে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিস, মায়ের চিকিৎসার জন্য সামান্য টাকা তুই জোগাড় করতে পারিস না, আর লোকের কাছে এসছিস ভিক্ষে চাইতে? আচ্ছা তোর লজ্জা করে না? বৌদি তোমার কষ্ট আমি বুঝি বৌদি, তাই বলছিলাম যদি কিছু মনে না করো ওই 50,000 টাকা আমি আমার অ্যাকাউন্ট থেকে দিতে রাজি আছি। থাক থাক স্বরূপ ভাই থাক। আমি বেকার বাউন্ডুলে ছেলে, 1 টাকা রোজগার করার ক্ষমতা নেই আমার। তো আমি ধার নিলে শোধ দেবো কেমন করে? মোহন, দিদি রে, তুই যে এতখানি অসহায় তা আমি সত্যি জানতাম না রে দিদি, সত্যি জানতাম না। জামাই বাবু, ওই জামাই বাবু লক্ষ লক্ষ টাকার মালিক হলেও তুই যে এতখানি নিঃস্ব এটা ভাবতে যে আমার বড় কষ্ট হচ্ছে। মোহন, আসলে কি জানিস, আমি অনেক চাপে পড়ে তোকে কথাগুলো বলতে বাধ্য হয়েছি। তুই জানিস তুই কষ্ট পাস না রে ভাই। হ্যাঁ জানিস, একদিন তুই আয়, আমি তো জামাইবাবুর ব্যবসা থেকে ওই 50,000 টাকাটা দিয়ে দেবো। কিন্তু জানিস ভাই, কিন্তু 1 মাসের মধ্যে তুই ওই টাকাটা আমাকে শোধ করে দিতে পারবি তো ভাই? আমি চেষ্টা করবো না দিদি, আমি চেষ্টা করব। ওই মায়ের চিকিৎসার জন্য প্রয়োজন হলে আমি নিজেকে বিক্রি করে দেব, তবে কোনো মতে তোকে তোর ওই স্বামীর কাছে ছোট হতে দেবো না রে দিদি, ছোট হতে দেবো না। ব্যথার প্রদীপ জ্বলছে কোথায় নিজে জানি না। ব্যথার প্রদীপ জ্বলছে কোথায় নিজে জানি না। জীবন যন্ত্রণা আমার, জীবন যন্ত্রণা, জীবন যন্ত্রণা আমার, জীবন
চলছে কোথায় নিজে জানি না। খোকা বাবু, তোমরা কে কোথায় আছো? আমার খোকা বাবুকে বাঁচাও, আমার খোকা বাবুকে ওরা মেরেই ফেলবে, আমার খোকা বাবুকে বাঁচাও। কেঁদো না নন্দদা, কেঁদো না। ওরা দাদাকে বেঁধে মারছে শুনে বাবা পুলিশে খবর দিতে গেছে। তুমি দেখো পুলিশ গিয়ে দাদাকে ঠিক উদ্ধার করে নিয়ে আসবে নন্দদা। কিন্তু তার আগে যদি ওরা আমার খোকা বাবুকে মেরে আমার অলক্ষণে কথা বলো না তো নন্দদা। মানুষ মারা কি এতই সহজ নাকি? হ্যাঁ, কিন্তু ছোট বাবু, কর্তা বাবু এখনো আসছে না কেন? আমার খোকা বাবুকে পারিনি রে নন্দ, পারিনি। তোদের খোকা বাবুকে ওদের হিংসতার কবল থেকে উদ্ধার করে আনতে আমি পারিনি। তবে তবে দাদার এখন কি হবে বাবা? ঈশ্বর যদি তাকে বাঁচিয়ে রাখে তবে সে আবার হয়তো আমাদের মধ্যে ফিরে আসবে রে। নইলে মনে করবো আমার খোকার মুখ থেকে অনেক আগে শেষ বাবা ডাক শোনা আমার হয়ে গেছে। না বাবা না, তুমি আমার কথা বলো না বাবা, তুমি আমার কথা বলো না। কাশিস কেন হৃদয়? তার চাইতে তুই আগুন ঝরা আগুন, প্রতিশোধের আগুন, আর সেই আগুনটা জ্বাইলে তুই রে রায় বংশটাকে একেবারে সরকার করে দে। আরে তুমি শান্ত হও, আমাকে একটু সুস্থভাবে ভাবতে দাও। ভাবেন ভাবেন, ভালো কইরা ভাবেন, আর ভাবতে ভাবতে দেখবেন সবকিছু শেষ হইয়া যা। না পিসিমশাই, আপনি আপনি এমন কথা বলবেন না পিসিমশাই। আদারামটার জন্য আমার বড় কষ্ট হতাছে বাপ। কত সহজ সরল পোলা, অন্যায় কি বোঝে না, পাপ কারে কয় জানে না, তবু ভগবান এমন পোলাটারে এমন কইরা কষ্ট দিতাছে। ওর জন্যই তো বলো না, খাওয়া দাওয়া ভুইলা শুধু কাঁদতাছে আর বলতাছে। হাদারাম ফিরে আসছে গো দাদা, হাদারাম ফিরে আসছে। খোকা, আমার খোকা ফিরে আসছে। কোথায় কোথায় আমার দাদা? দাদা 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 দাদা, তোমার কি হয়েছে দাদা? তুমি কথা বলছো না কেন দাদা? তোমার কি হয়েছে দাদা? তুমি কথা বলছো না কেন দাদা? কথা বলছো না কেন? বোবা হয়ে গেছে মন, ওর বোবা হয়ে গেছে মন, হৃদয় থেকে শনিতের ধারা, হৃদয় থেকে শনিতের ধারা ঝরে পড়ে অনুক্ষণ, বোবা হয়ে গেছে, বোবা হয়ে গেছে ওর, বোবা হয়ে গেছে মোর, বোবা হয়ে গেছে মোর। শরীরের মাঝে ওর যত আছে কত, হৃদয় আরো বেশি বিখ্যাত, শরীরের মাঝে ওর যত আছে কত,
ঝরে পড়ে দুনয়ন বোবা হয়ে গেছে মন ওর 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 বোবা আমি ওদের কাউকে ছাড়বো না। যারা তোকে এমন নির্মম ভাবে মেরেছে তাদের আমি উপযুক্ত শাস্তি দেব। আর ওই উচ্ছৃঙ্খল মেয়েটাকে আমি না না বাবা না, মেম সাহেব বড্ড ভালো বাবা, মেম সাহেব বড্ড ভালো। আমি আমি বড্ড খারাপ বাবা। আমি মেম সাহেবের না অনেক ক্ষতি করে দিয়েছি বাবা। কে বলেছে তুই ম্যাম সাহেবের ক্ষতি করেছিস? বরং বরং তার জন্য আজ তোর অনেক ক্ষতি হয়ে গেল। ক্ষতি আমি করিনি বুঝি, কিন্তু সবাই যে বলে মেম সাহেবের আমি ক্ষতি করেছি। আমি ক্ষতি করেছি বলে নাকি মেম সাহেবের আর বিয়ে হবে না। আমি স্মৃতিতে রক্ত লাগিয়ে দিয়েছি বলে আর কেউ তাকে বিয়ে করবে না বাবা। আমি মহা ভুল করেছি বাবা। আমি মহা ভুল করেছি বাবা। আমি মহা ভুল করেছি। দাদা, বাবা, দাদা এসব আবল তাবল কি বলছে? তবে কি ওরা দাদাকে মেরে পাগল? না 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 না, নন্দদা তুমি শিগগিরই ডাক্তার ডাকতে চলে যাও, চলে যাও। যাচ্ছি ছোট বাবু। আমি যাবো। আমার মনে হয় মারের চোটে হাদারামের মাথাটা পাগল হইয়া গেছে দাদা। সে কি গো, এমন সরল ছেলেটা আমাদের শেষে পাগল হয়ে গেল। ওরে আদারি, তোর কপালে শেষে এই ছিল রে মা। ওগো দাদা গো, তোমার এ কি হলো গো? চলো না, তুই আমাকে একটু সুস্থভাবে ভাবতে দে। আর ভেবে কি হবে দাদা, যা সর্বনাশ হবার তা তো হয়েই গেছে। কিন্তু হারামজাদি আটপুরের ঝিকে আমি কিছুতেই ছাড়বো না। ওর শয়তানি মেয়েটার চুলের মুঠি ধরে আমি আমার মেম সাহেব নামে একটা কথা বলবি না, তাহলে তোর গলা টিপে আমি শেষ করে দেবো বলছি, গলা টিপে শেষ করে দেবো। কি করছিস? তুই একে ভেতরে নিয়ে যা হৃদয়। এসো দাদা, এসো দাদা, এসো। ওরা তোমাকে অনেক কষ্ট দিয়েছে না দাদা? এসো, এবার একটু বিশ্রাম নেবে। এসো দাদা, এবার একটু বিশ্রাম নেবে। এসো। জানিস ভাই, ওরা আমাকে অনেক মেরেছে, সারা শরীরটা আমাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, কিন্তু একটুখানি কষ্ট হয়নি রে ভাই। কষ্ট হয়নি? কষ্ট হবে কেমন করে গো বাবা? মেম সাহেব যে নিজের হাতে মুক্তি দিয়ে আমার সব কষ্ট দূর করে দিয়েছে। ওই মেয়েটা তোকে মুক্তি দিয়েছে? হ্যাঁ বাবা, হ্যাঁ, কিন্তু আমি তারা এমন কষ্টল, আমি তার জীবনটাকে নষ্ট করে দিয়েছি বাবা। হে ভগবান, আমার সব খুশি নিয়ে আমার মেম সাহেবকে খুশি করো, আমার সব সুখ নিয়ে আমার মেম সাহেবকে সুখী করো ভগবান। মেম সাহেবকে সুখী করো ভগবান, মেম সাহেবকে সুখী করো। মানে এখন আমি কি করব বলতে পারো ভাই? বহু সমস্যায় জর্জরিত হয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা আমি হারিয়ে ফেলেছি। সেই জন্য তো আমি কইছি দাদা, ওই হাদারামটাকে আপনি পাগলা গাড়ইতে পাঠাইয়া দেন, সুস্থ হলে আবার ঘরে ফিরাইয়া আনবেন। আমি ঠিক বুঝে উঠতে পারছি না এখন আমার কি করা উচিত, কিন্তু তাই বলে পাগলা গারদে না 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 না, আমাকে আরো ভাবতে হবে, আরো গভীর ভাবে ভাবতে হবে। আমার
আমার সন্তানকে যদি পাগলা গারদে পাঠাতে হয় তাহলে ওই অরূপ রায়কেও আমি ছাড়বো না, কিছুতেই না। ওহে মানিক চাঁদ, এলো তোমার ছলনার ফাঁদ। তুমি কি ভাবছো তারা তোমার ফাঁদে পা দেবে? ওই হাদারামকে পাগলা গারদে পাঠাবে? নিশ্চয়ই পাঠাবে। ওই খেপাটাকে পাগলা সাজাতে আমার আর বেশি দেরি হইব না। তারপর যে গোপন উদ্দেশ্য লইয়া আমরা এখানে আছি তা সফল হইবার চাল আমি অনেক আগেই শুরু করে দিয়েছি। চলো না, আমার দাদা শত্রু রায় মশাইয়ের সাথে হাত মেলাতে পারলে আমার পঙ্খ কি বুদ্ধি পেতেছো? আমরা একটু একটু করে শেষ করব দাদাকে, আর আর দাদা শত্রু শেষ করবে দাদাকে, আর সেই সুখে হৃদয় পাগলা হয়ে গিয়ে আত্মহত্যা করবে, আর সমস্ত সম্পত্তির মালিক হব আমরা। তাহলে তো ডার্লিং, আমার আজকে না খুব আনন্দ হচ্ছে। তাই নাকি? তাই তাই আমার আজকে সুরে সুরে বলতে ইচ্ছে করছে, কি বলবে ডার্লিং? চাই না জীবনে কিছু তোমাকে যে চাই, চাই না জীবনে কিছু তোমাকে যে চাই, অজানা সাগর স্রোতে চলো ভেসে যাই, নতুন কিছু তোমাকে যে চাই, অজানা সাগর স্রোতে চলো ভেসে যাই, নতুন পৃথিবী গড়ি তারায় তারায়, দুটি প্রাণ মিলে যায় এক মোহনায়। ওই 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 ভুল কেন লাল হয় বলা যায়, ভালোবাসি এ কথা বলা যায়, এমনি অনেক কথা থাকে অজানা, আমি তো জানিনি আগে পাবো যে তোমায়। ওই 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 ফুল কেন লাল হয় সে কি বলা যায়, ভালোবাসি এ কথা মুখে বলা যায়, ফুল কেন লাল হয় সে কি বলা যায়, ভালোবাসি মুখে বলা যায়। বেঈমান শালা মেয়ে যাত্রাই বেঈমান, যার জন্য কলিয়া জল করে রোজগার করছি, সে সালে আবার অন্য একজনের পথে বসে আছে। না না, আমি আর ওর দলে কাজ করবো না। কাজ না করলে খাবি কি রে শালা? এই ঝুমরি দলে ভিড়েছিলি বলে দুবেলা দু মুঠো পেটে ভাত জুটছে, গলা ভর্তি মার খেয়ে নিজেকে একেবারে সালটে দিয়েছিস। শালা তোর মতো মাকড়া তো কাজ করার কোনো ক্ষমতাই নেই। হ্যাঁ, আমার দলে ভিড়েছিলি বলে তোর জীবন চলছে রে। নে শালা নে। শোন না ঝুমরি, আমি কি কাজ করবো না বলেছি? আসল কথা কি জানিস তো? কি? তোর এই গায়ে হাত দিলে না তারা আমাকে সিস্টেম করে ওঠে। এই, ওই দেখ শালা মাকড়া, একটা না বড় বড় বাবু আসছে, ওই শালার কাছে মনে হেভি মাল করি আছে। চল শালা নে, স্টার্ট স্টার্ট। বাঁচাও! ইয়াজু! আমাকে বাঁচাও! আরে বল শালা, আরে বল শালা, বল কেন কেন তুই ঝুমরির গায়ে হাত দিয়েছিস? এই এই শালা কুত্তা, বাচ্চার এলাকায় এসে তার আশিকির গায়ে হাত, তোর হাত দুটো আমি ছিঁড়ে নেবো রে শালা। ওকে ছেড়ে দেওয়ার কোনো দোষ নাই। দোষ নেই? না না না, আমি ভুল ভেবে ওকে কি করবো, আমাদের এরকমই ধান্দা তো। না গুরু না, তাহলে তাহলে এই ঝুমরি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল কেন? আসল কথা কি জানো গুরু? আমরা সিগারেট তো শিকার ধরা টোপ
মিথ্যে নাটক সাজিয়ে শুরু করি, কোনো পাবলিক এসে ঝুমড়িকে বাঁধা আসবে, তখন আমরা আমাদের ফাঁদে পড়ে যাবে, আমরা তখনই তার কৌশল করে ওর ফাঁকা করে বেরিয়ে চলে যাই। কি বললি? আজকের আমরা নিজের ফাঁদে নিজেরাই পড়ে গেছি। ও বাবারে বাবা, কোমরটা গেল বোধ হয়। ও বাবারে, এই ধান্দা কদিন ধরে চলছে বল? এই যৌবন লুটের নাটক করে বড্ড শখ, তাই না? তার চেয়ে তো যৌবনটাকে তো কাজে লাগাতে পারতিস। চুপ সালা, চুপ। নিজে তো সারা জেলের মধ্যে গিয়ে দুবেলা দুমুঠো ভাত খেতে যাচ্ছিস। যে ঝুমড়ি পৃথিবীতে কেউ নেই, সে কোথায় থাকবে, কি খাবে, কোনোদিন সে কথা ভেবে দেখেছিস সালা? দুমুঠো খাবার তো ভিক্ষা করেও রোজগার করা যায় রে ঝুমড়ি। কিন্তু আমার মতো একটা যুবতী মেয়েকে কে ভিক্ষা দেবে? ভিক্ষা চাইতে গেলে ওরা আমার দিকে লালসা দৃষ্টি দিয়ে তাকায়। একটা টাকা ভিক্ষা দেওয়ার জন্য আমার এই শরীরটাকে ছিঁড়ে খেতে চায়। ওরা কারা বল ঝুমড়ি? বল, তাকে সব কটাকে আমি নিজের হাতেই খতম করে দেব। থাক, আর খুন করতে হবে না। একটা খুন করে দে, এত বছর জেলে গিয়ে ঘানি টানলি। 2 নম্বরই ধান্দা বল আর নাটকই বল, যা করে হোক আমি বেশ কিছু টাকা জমিয়েছি, আর সেই টাকায় ব্যবসা করে তুই আর আমি মিলে দুজনে মিলে ভালো করে সংসার করবো রে। সৎভাবে বাঁচার হবে না রে ঝুমড়ি। কেন রে বাচ্চা? আমি জেল থেকে পালিয়ে এসেছি। পালিয়ে এসেছিস? তাহলে তো পুলিশ তোকে ধরতে আসবে। না, আপাতত কয়েকটা দিন আমার ভয় নেই। ভয় নেই কি বলছিস রে বাচ্চা? পুলিশের খাতায় বাদশা এখন মৃত। তাহলে এখন কি হবে? জেল ভেঙে পালাবার সময় রক্ষীরা আমার তাড়া করে। ছুটতে ছুটতে ব্রিজের ওপর উঠে পড়ি, তারপর রক্ষীরা আমার দেখি গুলি চালায়। সেই গোলাগুলির মাঝে আমি ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিই। তারপর ডুব সাঁতর দিয়েই কিছুটা ধরে উঠে পড়ি। তারপর একটা তীরের কাছে গিয়ে ভেসে উঠি। সেখানে দেখি একটা অজানা আগন্তুক নদীর চরে বেহুশ হয়ে পড়ে আছে। সঙ্গে সঙ্গে তার চেষ্টা আমি করে নিই, আর আমার কয়েদির পোশাকটা তাকে পরিয়ে দিয়ে এই নদীতে ভাসিয়ে দিয়েছিলাম। বাচ্চা, আর সেই লাশটা পুলিশ যদি পায়, ভাববে নদীতে পড়ে বৎসা মারা গেছে। বাচ্চা, কিন্তু পুলিশ যদি তোকে দেখতে পায়? সেই জন্যই তো আমি কয়েকটা দিন তোর কাছে লুকিয়ে থাকবো রে ঝুমড়ি। যতদিন না পুলিশ এই বাদশার নামটা ভুলে যায়, ততদিন আমি তোর কাছে গোপনে লুকিয়ে থাকবো রে ঝুমড়ি। আর আমি তোকে এমনি করে ধরে বলবো, কি কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে, কথা দিলাম, আমি কথা ফুলেতে যেমনি গন্ধ থাকে, সুরেতে যেভাবে ছন্দ থাকে, ফুলেতে যেমনি গন্ধ থাকে, সুরেতে যেমনি ছন্দ থাকে, তেমনি করে আমরা দুজন মিলেমিশে হব রাতে, যুগে যুগে থাকবো সাথে, কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে।
ফাঁস করে দেবো। কি ফাঁস করবি তুই? একটা সত্য, সত্য? হ্যাঁ, কি সত্য? যে সত্যকে লুকিয়ে তোমরা মিথ্যের মহল বানাতে চাইছো, সেই সত্যকে আমি টেনে বের করবই। পেয়েছি, পেয়েছি, আমি খুঁজে পেয়েছি। কি খুঁজে পেয়েছো তুমি? একই অঙ্গে বহুরূপ, একদিকে রাম, অন্যদিকে রাবণ, একদিকে ভীম, অন্যদিকে দুঃশাসন। এবার শুরু হবে সংগ্রাম, মনের সঙ্গে মনের সংগ্রাম, এক গ্রুপের সঙ্গে আর এক গ্রুপের লড়াই। এই লড়াই কে জিতবে? রাম না রাবণ, ভীম না দুঃশাসন? পাগলা! না, আমি পাগলা নই। তবে কে তুই? আমি এই ফুটপাতের ফাটা কেষ্ট। ফাটাকেষ্ট! হাসবে না, একদম হাসবে না বলছি। এই সমাজটাই তো একটা ফুটপাত। এই ফুটপাতে আছে দুর্নীতি ডাস্টবিন, ব্যভিচারের ম্যানহোল আর মহাপাপের বড় বড় গর্ত। যে গর্তে তোমাদের মতন যুবকের দল হুমড়িকে পড়ছে, যে ম্যানহোলে তোমাদের মতো নারীর তো আটকে পড়ে কাঁদে, আর যে ডাস্টবিনে অহরহ জমা হচ্ছে দুর্নীতির আবর্জনা। সেই সমাজ নামক ফুটপাত থেকে প্রত্যেকটি রিপোর্ট তৈরি করে সত্যের আদালতে পৌঁছে দিতে এই ফাটা কেষ্টর আবির্ভাব। ঈশ্বর, কেন কেন তুমি আমার জীবনটাকে নিয়ে এমনি করে চিনিমিনি খেললে ঠাকুর? কেন কেন ওই আত্মা ছেলেটাকে দিয়ে আমার এই শূন্য স্মৃতিটাকে তুমি দাঁড়িয়ে? কেন ঠাকুর, কেন? বলো, তুমি বলো, আজ তোমাকে উত্তর দিতে হবে ঠাকুর। বলো, আমার এই প্রশ্নের তুমি উত্তর দাও ঠাকুর, উত্তর দাও। ঝড়েরও হাওয়া, ছিন্ন পাতা, কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি, সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না। ঝড়েরও হাওয়ায়, ছিন্ন পাতায়, কোথা থেকে কোথাও যায়, লিখেছে নিয়তি কার কপালে কি, সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না। কাঁদছো? তোমার চোখে জল? জল নয় বৌদি, জল নয়। এ যে আমার আনন্দের ফল্গু ধারা বৌদি। দেখো না বৌদি, দেখো না, ভালো করে আমার এই স্মৃতিটার দিকে তাকিয়ে দেখো না, আমার এই রক্ত সিঁদুর লেগে আছে কিনা দেখো না। বাঙালি মেয়েদের স্মৃতিতে সিঁদুর যে পুরুষটা প্রথম রাঙিয়ে দেয়, সেই তো তার প্রথম স্বামী হয়। সেই তো হয় বৌদি ইহকালের পরকালের দেবতা। তাহলে বলো না বৌদি, ওই পাগলটাই তো আমার। পরিবেশের চাপে অনেক সময় অনেক সত্যকে আমাদের অস্বীকার করতে হয়। তাই বলছি ঠাকুরজি, আজ তোমার মতো একটা শিক্ষিত সুন্দরী মেয়ে হয়ে ওই রকম মূর্খ হবাগবার মাঝখানে নিজেকে বলি দেয়া সাজে না। যাও ঠাকুর, যাও, তুমি যত তাড়াতাড়ি পারো কাঞ্চনকে বিয়ের জন্য তুমি প্রস্তুত হও। বৌদি, বৌদি, তুমি পারবে বৌদি, তুমি পারবে? তোমার এই স্মৃতিতে জল করছে যে সিঁদুরটা, সেই সিঁদুরটাকে ধুয়ে মুছে দিয়ে অন্য কারোর হাতে আবার নতুন করে সিঁদুর পড়তে পারলে না তো বৌদি, পারলে না। আমার এই প্রশ্নের উত্তরটা তুমি কেন? এইখানে যত মা বোনেরা বসে আছে, কেউ আমার এই প্রশ্নের উত্তরটা দিতে পারবে না বৌদি, কেউ পারবে না। কারণ সিঁদুরের মূল্যটা যে অনেকখানি বৌদি, অনেকখানি। তুমি আমি দুজনে কেউ চাইলেও সেই বন্ধন থেকে কোনোদিনও আমরা ছিন্ন হতে পারবো না বৌদি, কোনোদিনও পারবো না।
আমাকে মুক্তি নিতেই হবে ঠাকুরজি। যদি সত্যিই তুমি আমাকে ভালোবেসে থাকো, সত্যিই যদি তুমি আমাকে বিশ্বাস করো, তাহলে আমার দিব্যি তোমার জীবনের সমস্ত দুর্ঘটনাকে তুমি আজকে সমস্ত ভুলে গিয়ে তুমি যত তাড়াতাড়ি পারো কাঞ্চনকে বিয়ে করার জন্য তুমি প্রস্তুত হও। বেশ বৌদি, আমি আমি তোমার মাথায় হাত রেখে কথা দিলাম, আমি আমি আমার জীবনের সমস্ত সমস্ত কলঙ্কগুলো কালিগুলোকে ভুলে গিয়ে আমি আমি তোমাদের সকলের ইচ্ছে অনুযায়ী ওই ওই কাঞ্চনকেই আমি বিয়ে করে নেব। আমি জানতাম এই কথাটা তুই একদিন বলবি, কারণ আমি জানি আমার বোন কনভেন্টে পড়া উচ্চ শিক্ষিতা, কাজেই সে কাঁচ আর কাঞ্চনের তফাৎটা ভালো করে বুঝতে শিখেছে। ঠাকুরজি যখন মত দিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব ওদের বিয়ের ডেটটা ঠিক করে দাও। ঠিক বলেছো মন্দিরা, আমি আজই কাঞ্চনের বাবা মার কাছে গিয়ে ওদের বিয়ের ডেটটা আমি ফাইনাল করে নেব। আমি চাই নেক্সট 30 মার্চ ওদের বিয়ের ডেটটা। অসম্ভব, এ বিয়ে হবে না। থাম! আমরা সবাই যখন রাজি আছি, তোর কোনো মতামতে আমরা গ্রাহ্য করব না। কাঞ্চনের সঙ্গে দেবীর বিয়ে হবেই। কিন্তু কিন্তু তোমরা চাইলেও নিয়তি যে চাই না দাদা। নিয়তি হ্যাঁ, নিয়তি দেবীর জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনাকে কলঙ্কের স্বীকৃতি দিয়ে কাঞ্চনের বাবা মা দেবীকে পুত্রবধূ হিসাবে গ্রহণ করতে অস্বীকার করেছে। হতে পারে না, কারণ কাঞ্চন যে দেবীকে ভালোবাসে, তাই আমার বিশ্বাস কাঞ্চন তার বাবা মায়ের এই কঠিন সিদ্ধান্তের প্রতিবাদ করে এই দেবীকে বিয়ে করতে কাঞ্চন এগিয়ে আসবে। না স্যার, না, আমার মতে দেবীকে বিয়ে করা আমার পক্ষে কোনো সম্ভব নয়। কারণ আমার বাবা মা বলেছেন, যেহেতু দেবীর সিঁড়িতে কেউ সিঁড়িতে রাঙিয়ে দিয়েছে, সেহেতু দেবী অন্যের উচিষ্টা কলঙ্কিনী। সেই কলঙ্ক মেনে নিয়ে দেবীকে পুত্রবতী হিসেবে গ্রহণ করার জন্য আমার বাবা মা সামান্য আপনাদের কাছ থেকে যৌতুক আশা করেছে। বেশ তো, ভালোই তো। তা বলো না কাঞ্চন, তোমার বাবা মা আমার কলঙ্ক ঢাকার জন্য কি কি যৌতুক চাইছেন? তেমন কিছু নয়, নগদ 5 লাখ টাকা, 20 ভরি সোনা, বিদেশি কার আর দান সামগ্রীর লিস্টটা আপনি আমার বাবা মার কাছ থেকে পেয়ে যাবেন। ওটা তো ঠাকুরজিকে স্বীকৃতি দেবার জন্য তোমার বাবা মায়ের দাবি। কিন্তু আমার বোনকে সমস্ত কলঙ্ক মেনে নিয়ে স্ত্রীর স্বীকৃতি দেওয়ার জন্য আর কি যৌতুক তোমাকে দিতে হবে কাঞ্চন? ছি 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 ছি, এ আপনি কি বলছেন? দেবীকে আমি ভালোবাসি, ওকে বিয়ে করার জন্য কোনো যৌতুক নেওয়ার ইচ্ছে আমার নেই। নিয়াত ওই আমার বাবা মার আবদারটা তো আমি ফেলে দিতে পারি না। নিয়াত ওই হাবাগোবা ছেলেটা দেবীর শীতে নষ্ট করে দিয়েছে। কি বললে, কি বললে কাঞ্চন? ওই হাবাগোবাসী ছেলেটা তার শরীর থেকে এক বিন্দু রক্ত দিয়ে আমার স্মৃতিটা রাঙিয়েছে বলে আমি আজ নষ্ট হয়ে গেছি, আমি আজ কলঙ্কিনী হয়ে গেছি, তাই না? তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দাও কাঞ্চন। তুমি তো এতদিন ধরে আমার মন নিয়ে, আমার সমস্ত হৃদয় জুড়ে বসেছিলে, আমার মন নিয়ে খেলা করেছিলে। তাহলে তাহলে আমার এই কলঙ্কের জন্য কত টাকা ঠিক দাবি করবে আমার দাদা সোনা, বলো না? দেবী, ওইভাবে কাঞ্চনের সঙ্গে তোকে তর্ক করাটা উচিত হয়নি। তোরা নিশ্চিত থাক, আমি এইভাবে আমি ওর নিজের কাঞ্চনকে তোর সাথে বিয়ের সাথে আমি ঠিক করে দেব। কিন্তু কাঞ্চনের বাবা মা আকাঙ্ক্ষিত যৌতুক তুমি কেমন করে দেবে দাদা? আরে আমি দেব কেন রে বোকা, আমি দেব কেন? যার পাগলামির জন্য দেবীর আজকে জীবনটা বিপন্ন, সেই যৌতুকের সমস্ত খরচা আমি ওই রাস্কেলটার বাবা, ওই পুণ্যমত মাস্টারের কাছ থেকে আমি আদায় না না দাদা সোনা, না, শুনে নাও দাদা সোনা, এমন কাজ করো না দাদা সোনা, করো না। না না না, কোনো মতেই সম্ভব নয়। এত টাকা দেবার তাদের কোনো সামর্থ্য নেই। সামর্থ্য না থাকলে
জেল খাটবে, একটা মেয়ের জীবন নষ্ট করার মূল্য তাকে দিতেই হবে, আর দিতেই হবে। ঠিক এই কথাটা আজ তোমাকে আমি কাঞ্চন বলতে চাই। তুমি তো আমাকে যদি না বিয়ে করো তাহলে আমিও তো কলঙ্কিনী হয়ে যাব, তাই না? আর আমাকে যে নতুন করে বিয়ে করতে আসবে, আমার স্মৃতিতে সিঁদুর রাঙাবে, তাহলে আমার কলঙ্কের মূল্য কতটা? বলো কাঞ্চন, বলো। তুমি চুপ করো ঠাকুরজি। না বৌদি না, অনেকক্ষণ ধরে তোমাদের সকলের সব কথা আমি মুখ বন্ধ করে সহ্য করছি, কিন্তু না, আর আমি কারোর কোনো কথা শুনবো না। এখন তোমরা আমার একটা কথা শোনো। ওই কাঞ্চন যদি যৌতুক তো দূরের কথা, আজ যদি ওই কাঞ্চন যৌতুক ছাড়াই আমাকে বিয়ে করতে চাই, তাহলে আমি ওই কাঞ্চনকে বিয়েটা করব না। যে রাস্কেলটা ভালোবাসার চেয়ে মিথ্যে কলঙ্ক ঢাকার জন্য মন চায়, তার মুখ আমি দেখতে চাই না, তাকে আমি ঘৃণা করি। আর একটা বারো দেবী নয়, যদি পারো তো এই দেবীর চুড়িটা আজকের পর থেকে হাতে পরে নাও। আর এই সমাজের কাছে বলে যাচ্ছি, তুমি একটা পুরুষ নও, তুমি একটা নপুংসক, হিজড়ে। দেবী চাষরে কথা শোন। এটাই যদি দেবীর ফাইনাল ডিসিশন হয়, তাহলে আমিও চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি, এই দেবীর সন্তুষ্টিতে যে রাগাতে আসবে তাকে আমি এই পৃথিবীর মুখ থেকে আউট করে দেবো। এটা তোমার ঠিক কথা নয়। তার কারণ ঠাকুরজি তোমার কাছে ধরা দিতে চেয়েছিল, কিন্তু তুমি নিজেই তাকে ধরে রাখতে পারলে না। পারবো না রে দিদি, পারবো না। মাকে হয়তো আর বেশি দিন ধরে রাখতে পারবো না। কেমন আছে রে মা? কেমন আছে বল? ভালো নেই রে দিদি, ভালো নেই। ডাক্তার বলেছে আজই অপারেশন করতে হবে, আর সেই টাকার জন্যই আমি তোর কাছে এসেছি। হ্যাঁ, তুই একটু দাঁড়া ভাই, তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি টাকাটা নিয়ে আসছি, দাঁড়া। ও ঈশ্বর, তুমি আমার মাকে ভালো করে দাও। আমার মায়ের যদি কিছু হয়ে যায়, আমি যে বড় একা হয়ে যাবো দয়াময়। না, এত কিছু ভাবার সময় এখন আমার নেই। মাকে আমাকে যেভাবেই হোক বাঁচাতে হবে, আর তার জন্য যেখান থেকেই হোক, যেভাবেই হোক, আমাকে টাকা জোগাড় করতেই হবে। কিন্তু ভাই, তুই একটা কিন্তু মনে রাখিস, এই টাকাটা কিন্তু তোকে এই 1 মাসের মধ্যে আমায় ফেরত দিতে হবে, নাহলে তোর দিদি কিন্তু ভীষণ বিপদে পড়ে যাবে। হ্যাঁ, যাচ্ছি দিদি, যাচ্ছি। আমি এখনই চলে যাচ্ছি। এক্ষুনি চলে যা তুই। কি ব্যাপার? আমার আলমারির দরজাটা খোলা, তার ভিতর থেকে একটা 50,000 টাকার বান্ডেল উধাও। আমি কোনোদিনও আলমারিটা লক করিনি। বাবা, একই মোহন, তুমি কখন এসেছো ভাই? এই তো কিছুক্ষণ হলো এসেছি। না, অনেকক্ষণ এসেছে। যা, তুই দাঁড়িয়ে এই যাচ্ছি রে দিদি, যাচ্ছি। কি ব্যাপার বলো তো? কি ব্যাপার? তুমি এসে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছ। আসলে না, মানে ওই যে মায়ের শরীরটা খারাপ, তো সেই জন্য আমাকে খবরটা দিতে এসেছিল। যা, দাঁড়িয়ে আছিস কেন ভাই? তুই তাড়াতাড়ি যা। এই যাচ্ছি। আরে দাঁড়াও। তুমি হঠাৎ ওকে তাড়াবার জন্য এত ব্যস্ত হয়ে উঠেছো? আমার ওই টাকার বান্ডিলের সাথে এর কোনো সম্পর্ক নেই তো জামাই বাবু? তোমাদের এই হাব ভাব থেকে মনে হচ্ছে হ্যাঁ, তোমরা কিছু একটা গন্ডগোল করে ফেলেছো। এই দেখি ওর ব্যাগে কিচ্ছু নেই গো, কিচ্ছু নেই। ভাই তুই যা, কিচ্ছু নেই গো ব্যাগে, কিচ্ছু নেই। এই তো রাস্কেল, আমি তোমার ব্যবসার টাকা থেকে মায়ের অসুখের জন্য ওই 50,000 টাকা
কাউকে আমি বার করে দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করো। তোমার শয়তানি আমার টাকা চুরি করে কি তোকে আজ আমি দোহাই দোহাই জামাই বাবু দোহাই, আমার দিদিকে আপনি মারবেন না, আপনার টাকা আমি চুরি করেছি। যদি যদি কোনো শাস্তি করে থাকি আপনি আমাকে পুলিশে দিন, আমার দিদিকে মারবেন না, আপনি আমার দিদিকে মারবেন না। আমি দিতা, কিন্তু তুমি আমার স্ত্রীর একমাত্র ভাই। শুধুমাত্র এই কারণে তোমাকে আমি ক্ষমা করে দিলাম। এই! দ্বিতীয়বার যেন এই বাড়িতে তোমার ছায়া না পড়ে, কথাটা মনে থাকে যেন। আমার জন্য আজ তোকে অনেক অপমান সহ্য করতে হলো দিদি, অনেক ছোট হতে হলো। আমাকে তুই ক্ষমা করিস দিদি, আমাকে তুই ক্ষমা করিস। আবার এখানে আসবি তো ভাই? না রে দিদি না, তবে 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 যদি কোনোদিন যদি তোর ওই স্বামীর মুখোমুখি দাঁড়ানোর যোগ্যতা অর্জন করতে পারি তবেই আসবো, না হলে ভেবে নিস এই আমার শেষ আশা। মোহন ভাই শিগগির বাড়ি চলো, মোহন ভাই শিগগির বাড়ি চলো, বাড়িতে খুব বিপদ হয়েছে। কি হয়েছে বিজনদা? কি হয়েছে বিজনদা? কি হয়েছে? কি হয়েছে? কাকিমা কি হয়েছে? মায়ের কি হয়েছে? বলো বিজনদা, বলো। মারা গেছে। মা তোমাদের চলে গেছে চিরতরে, মা মা বলে যতই ডাকো আসবে না আর ফিরে, চির দুঃখিনী মা তোমাদের চলে গেছে চিরতরে, মা মা বলে যতই ডাকো আসবে না আর ফিরে, ও আসবে না আর ফিরে, চিরদুঃখিনী মা তোমাদের চলে গেছে চিরতরে, মা মা বলে যতই ডাকো আসবে না আর আসবে না আর ফিরে, চিরদুঃখিনী মা তোমাদের চলে গেছে চিরতরে, মা চলে গেছে চিরতরে।